ঘাস কাটবেন? আচ্ছা আচ্ছা, তো এই বৃষ্টির মধ্যে ঘাস কাটবেন? ও কি গরুর জন্য নাকি? দেখুন কি অবস্থা হয়েছে, জাস্ট দুদিন আগে হালকা বৃষ্টি হয়েছে তাই এই পরিস্থিতি হয়ে গেছে। দেখুন এইভাবে এই কাদার মধ্যে দিয়ে আমি কিন্তু হেঁটে হেঁটে এখন পুরো গ্রামটা ঘুরবো। ভাবতে পারছেন এই কাদার মধ্যে হেঁটে হেঁটে এখন গ্রাম ঘুরতে হবে আমাকে। এবং সেই নদীর তীরবর্তী অঞ্চলে কিন্তু প্রায় 40 থেকে 45টা গ্রাম অবস্থিত, এবং সেই গ্রামের প্রত্যেকটা মানুষ এবং গরু ছাগল থেকে শুরু করে সব কিছু কিন্তু পারাপার হয় সেই সুবিশাল নদীর ওপর থেকে। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি নদীর সাথে পরিচয় করাতে চলেছি। জিনিসগুলো দেখছেন এইগুলো কলসের মতন বানানো রয়েছে, এইগুলোর মধ্যে ধান রাখা হয়। যেই নদীতে 3 মাস 100 ফুটের কাছাকাছি জল থাকে এবং বাকি 9 মাস দেখুন এটা থেকে ময়দা বার করা হয় গম পিষে। একদম সব জল উধাও হয়ে পুরো মরুভূমিতে পরিণত হয়ে যায়। নদী বুকের ওপর থেকে কিন্তু সব গরু বাছুর সব কিছু কিন্তু এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে পারাপার করতে হয় সারা বছর। সবে কয়েকদিন বৃষ্টি হালকা হয়েছিল তাই এই অবস্থা, তারপরে চরম বৃষ্টি হলে কি পরিস্থিতি হয় এই রাস্তার খালি ভাবুন একবার। গরুর খাবার কাটা হলো, তোমাদের তো আরো বৃষ্টি হলে খুব অসুবিধা। বাবা এই কাদার মধ্যে যেতে হয় পুরো, কেননা হেঁটে তো প্রায় অনেকক্ষণ লাগবে। কতক্ষণ হাঁটতে হবে তাও আপনাদের? মোটামুটি ধরলাম সবার বাড়ি গেলে কেউ জায়গাতে 1 ঘন্টা, কেউ আধ ঘন্টা। আচ্ছা 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 আচ্ছা, নদী পার হয়ে গ্রাম আছে। আচ্ছা, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব বাংলাদেশের পদ্মা নদীর তীরে যে চরখানপুরের যে চর রয়েছে, ঠিক তার অপর প্রান্তেই পদ্মা নদীর তীরে আমাদের ইন্ডিয়ার দিকে একটি চর রয়েছে। সেই চরের নাম হলো নির্মল চর। পদ্মা নদীর ওপর থেকেই এই গ্রামে যাতায়াত করতে হয়। আর সেই পদ্মা নদী 9 মাস পুরো মরুভূমি হয়ে যায় এবং 3 মাস পুরো জলে টইটুম্বুর থাকে। আর সেই সময় কিন্তু সেই পদ্মা নদীর ওপর থেকে যাতায়াত ব্যবস্থা একমাত্র উপায় নৌকোপথ। আর নৌকোতে কিন্তু প্রায় পদ্মা নদী পার হতে সময় লাগে প্রায় 10 মিনিটের কাছাকাছি, 10 থেকে 12 মিনিটের কাছাকাছি। তাহলে ভাবতে পারছেন একটা নদী নৌকো করে যদি পার হতে হয় 10 থেকে 12 মিনিট সময় লাগে বা 15 মিনিটের কাছাকাছি সময় লাগে, তাহলে কতটা চওড়া হতে পারে সেই পদ্মা নদী। আর সেই পদ্মা নদী এমনি সময় প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে পারাপার হতে, হেঁটে, পায়ে হেঁটে। একদম নদীর গর্ভের ওপর থেকে হেঁটে হেঁটেই কিন্তু বহু মানুষজন পারাপার হয়। এই সারা বছর যে 9 মাস একদম নদী শুকনো থাকে, একটুও জল থাকে না, সেই সময় কিন্তু এই নদীর ওপর থেকে প্রায় 40 থেকে 45 মিনিট কিংবা 1 ঘন্টার কাছাকাছি কিন্তু পায়ে হেঁটে সেই পদ্মা নদী পার হতে হয়। বিস্তীর্ণ এরিয়া নিয়ে কিন্তু সেই নির্মল চর, এবং সেই নির্মল চর 2 দিন কেন 3 দিনেও পুরো ঘুরে দেখা সম্ভব নয়। সেরকমই একটি গ্রামে আজকে আপনাদের নিয়ে এসেছি। সেইখানকার মানুষজনের যে কঠিন জীবনযাত্রা আর এই কঠিন চলাফেরা, কিভাবে দুর্গমভাবে তারা চলাফেরা করে, সেই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। দিক থেকে মানে ভগবানগোলার স্টেশনের দিক থেকে এই রাস্তা দিয়ে এসে টোটো কিংবা অটোতে যেটাতেই আপনারা আসবেন এই জায়গাটায় নামাবে। এই জায়গাটা হচ্ছে মানে লাস্ট স্টপেজ, মানে গাড়িতে এখানেই নামাবে এবং এখান থেকে এই রাস্তাটা সোজা ঘাটের দিকে চলে গেছে। তো এটাকে বলা হয় মানে একদম সোজা পদ্মা নদী এদিকে। তো আমরা এদিকেই এখন যাব। আর এই ঘাটটার নাম হচ্ছে শিবনগর ঘাট। শিবনগর ঘাট বলা হয় তো এই যে। তো এনারা এখানকার গাড়ি চালক, এখান থেকে ওনারা একদম স্টেশন অবধি, ভগবানগোলা স্টেশন অবধি কিন্তু এখান থেকে নিয়ে যান। আর কটা অবধি এখানে স্টেশন অবধি গাড়ি চলাচল করে? রাত্রে রাত 8টা অবধি পাওয়া যায়। রাত 8টা অবধি কিন্তু এখান থেকে গাড়ি চলাচল করে। তো চলুন এবারে আমরা আস্তে আস্তে এই দিকে যাব, পদ্মা নদীর দিকে আস্তে আস্তে যাব, সেই চরের দিকে। আর যেতে যেতে আশেপাশের যে গ্রাম্য সুন্দর পরিবেশ, সেই সব কিছু কিন্তু আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে পায়ে হেঁটেই একদম পদ্মা নদীর ওপর দিয়ে হেঁটে পার হয়ে আমরা ওপারে চলে যাব সেই নির্মল চরে।
তো সেই নির্মলচরের জীবনযাত্রায় কিন্তু আজকে আপনাদের দেখাবো যে কিভাবে সেখানকার মানুষজনেরা বসবাস করছেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা কিভাবে কাটছে। তো আমরা মোটামুটি কিছুটা হেঁটে আমরা চলে এসেছি। আর এই আশেপাশের পরিবেশটা হচ্ছে এরকম, পুরো সুবিশাল জমি আশেপাশে, আর চারিদিকে এখন পাট চাষ হয়েছে, পাট লাগানো রয়েছে। আর এখানে একটি ছোট্ট ঘরের মতন করা রয়েছে, একটি দোকান দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখান থেকে এই নদী শুরু হচ্ছে না কি? এটা এই জায়গাটা থেকে পুরো নদীটা শুরু হয়ে যাচ্ছে? গোটাই নদী, মানে পুরো পুরোটাই জল হয়ে যায়? গোটা একবার এখান থেকে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এখান থেকে সোজা কতটা রাস্তা হাঁটতে হবে তাও ওপারে নির্মলচরের দিকে যেতে গেলে? নির্মলচর বহুত দূর, বহুত দূর। 2 ঘন্টা লেগে হাঁটতে। 2 ঘন্টা লেগে যাবে? নির্মলচর তো ভেঙে গেছে না? নাই না, এখন আর নেই, ভেঙে গেছে। 1995 সালে ভেঙেছে নির্মলচর। ও না, ওই সাইডে তো গ্রামও আছে কয়েকটা, মানে 1995 সালে নির্মলচর। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটার নাম তো নির্মলচর এখন? এটা এমনি চর, এমনি ওই পুরো গ্রামটাকে তো এখনো নির্মলচর হিসাবেই চেনে নাকি? নির্মলচর হিসেবে চিনে, কিন্তু নির্মলচর বহুত দূর। আচ্ছা আচ্ছা নির্মলচর। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে হেঁটে মোটামুটি ওই পারটায় গ্রামগুলো রয়েছে তো? হ্যাঁ, প্রচুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তো কিরকম কোন দিক দিয়ে যেতে হবে? সব আছে, টাওয়ার ফাওয়ার সবই কারেন্ট। আচ্ছা, কোন দিক দিয়ে যেতে হবে তাও? হাঁটালা যাচ্ছে পাবলিক সব, এই সোজা এইভাবে ছাড়তে হবে না? এমনি কোনো গাড়ির ব্যবস্থা নেই এখান দিয়ে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। কাকারা কোন দিকে যাওয়া হচ্ছে? আমরা নদীর ওই পারে যাবো। ওপারে যাবেন কি হেঁটে? হেঁটে হেঁটে যাওয়া আসা করেন? হাঁটিয়ে আসা যায়। নদীর ওপারে কোন গ্রামে থাকা হয় ওখানে? কৃষ্টপুর। আচ্ছা আচ্ছা, ওপারটা নদীটা পার করে, এটা তো পুরো পদ্মা নদী? হ্যাঁ, পদ্মা নদীর ওই পারে। আচ্ছা, এই পদ্মা নদী এখন হেঁটেই পারাপার হতে হচ্ছে। আর এখানে জল কতদিন পরে হয়ে যায়? তো মোটামুটি বর্ষায় পুরো জল হয়ে যায়? এই মাস পরেই বন্যা হয়ে যাবে পুরো এই মাসটার পরেই? ও, তখন এই নৌকো যাতায়াত করবে পুরো? সব নৌকাতে যাতায়াত। ও, তো নৌকোতে একটু সুবিধা হয় না আপনাদের? কারণ হেঁটে তো প্রায় অনেকক্ষণ লাগবে। কতক্ষণ হাঁটতে হবে তাও আপনাদের? মোটামুটি ধরলাম সবার বাড়ি গেলে কেউ জায়গাতে 1 ঘন্টা, কেউ আধ ঘন্টা, কার কেউ 30 মিনিট। আচ্ছা 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 আচ্ছা, নদী পার হয়ে গ্রাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, এই যে এই পুরো এলাকাটা কিন্তু যে দেখতে পাচ্ছেন একদম সুদূর পুরো বালির পুরো চর একটা, ঠিক আছে, পড়ে গেছে। তো এইটাই কিন্তু পদ্মা নদী। এই পদ্মা নদীর একটা শাখা নদী এটা। আর এই শাখা নদীটা প্রায় 1 থেকে 2 কিলোমিটারের কাছাকাছি কিন্তু চওড়া এই জায়গাটা। আর এই পুরো নদীটাই কিন্তু সামনের আর 1 মাস পরেই কিন্তু বন্যা হয়ে পুরো জলে পরিপূর্ণ হয়ে যায়। এবং তখন কিন্তু এই যে নৌকোগুলো দেখছেন, এই নৌকো করে পারাপার হয় এখানকার মানুষেরা। আর এখন যেহেতু সারা বছর এখানে জল কম থাকে, একদম জল থাকে না বললেই চলে, মানে ধুধু মরুভূমির মতন লাগছে চারিদিক, দেখুন মানে বালি আর বালি। তো এখন এই জন্যে এই পুরো নদীর ওপর থেকে এত রাস্তা হেঁটেই লোকে পারাপার হয়। আর যাদের বাইক আছে বা সাইকেল আছে, তারা কিন্তু সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করে। দেখুন নৌকোগুলোকে সব রং করে শুকানো হচ্ছে, এখানে সব রেডি করছে। এই নৌকো করে কিন্তু পারাপার করানো হবে কদিন পর। তো মনে রাখবেন বন্ধুরা, এখন কিন্তু আমরা একদম পদ্মা নদীর গর্ভে মানে হাঁটাচলা করছি, একদম পদ্মা নদীর গর্ভে রয়েছি বলতে পারেন, মানে একদম মাঝখান, প্রায় একদম নদীর বুকের ওপর থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি। মানে ভাবতে পারছেন যে নদীতে সাধারণত জলে পরিপূর্ণ থাকে যে কোনো নদী, তো এইখানের এই ভারতবর্ষের শেষ গ্রাম এবং শেষ চর বলতে পারেন এইটা। মানে ভগবানগোলা স্টেশন থেকে আপনাদের কিন্তু এই জায়গায় আসতে হবে। তো এই হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যেই পড়ছে এই জায়গাটা। তো আমরা এখন যাচ্ছি সেই নির্মলচরের কাছাকাছি। তবে নির্মলচরটা বিশাল বড় এরিয়া নিয়ে, চরটা পুরোপুরি এখন ডুবে গেছে, কেননা ওই জায়গাটার নাম কিন্তু এখনও নির্মলচর হিসাবেই নামকরণ রয়ে গেছে। কিন্তু নির্মলচর কিন্তু অ্যাকচুয়ালি বহু বছর আগে কিন্তু সেই চর পুরো জলের তলায় ডুবে গেছে। তো সেই জায়গাটার নামকরণটা এখনও রয়ে গেছে যে নির্মলচর। আপনারা ম্যাপেও দেখতে পারবেন, গুগল ম্যাপে সার্চ করলে দেখতে পারবেন, এবং আমি আমার ভিডিওর প্রথমেই দিয়েও দিয়েছি
আর এখন আমার ভিডিও স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল ম্যাপ থেকেই আমার এটা দেওয়া যে নির্মল চরই কিন্তু নাম দেখাচ্ছে এখনও। এই দেখুন এই জায়গাটা কত উঁচু মাটির ঢিবি টাইপের একটা জঙ্গলের মতন হয়ে গেছে, এগুলো কিন্তু সব ডুবে যায়। তো দেখুন এই পদ্মা নদীর মাঝখানেই এই বিশাল পদ্মা নদী, এটা এই পদ্মা নদীর মাঝখান থেকে এই জায়গাটা একটু ঢালু বেশি বলে জল রয়েছে। এই জায়গাটা সবসময়ের জন্য সারা বছরই কম বেশি জল থাকে বলে এই জায়গাটা একটা বাঁশের সাঁকো তৈরি করা আছে। এই বাঁশের সাঁকোর ওপর থেকে কিন্তু মানুষ ওপার আর এপারে যাতায়াত করে। আমরা এই বাঁশের সাঁকোর ওপর থেকে এখন হেঁটে আবার এই ওপর দিক দিয়ে হেঁটে যাব সামনের দিকে। দেখতেই পাচ্ছেন এই নদী ক্ষয়ের ফলে কিভাবে ভাঙন ধরেছে এক একটা সাইড দিয়ে। তো এইটা পুরোটাই কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যাবে আর একটা মাস পরেই। হ্যাঁ, একদম গ্রামের ধারে চলে যাবে। মানে এত বড় একটা জায়গা, মানে এত বড় একটা এরিয়া জুড়ে এই পুরোটা একটা নদী, এই প্রান্ত ও প্রান্ত কিচ্ছু দেখতে পারবেন না আপনারা, এই পুরোটা জলে জলপূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই আমি সেই সময় আসব এবং এসে আপনাদের এই জায়গাটা আর একবার এক্সপ্লোর করে দেখাবো যে কি পরিস্থিতি এই জায়গাটার হয়। মানে এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, এখনের দৃশ্যটা একরকম। আপনারা দেখুন চারিদিকটা, এখনের যে চারিদিকের যে প্রকৃতিটা একরকম লাগছে আপনাদের, কিন্তু আর 1-1.5 মাস পরেই যে পরিস্থিতি হয়ে যাবে এই জায়গাটার, সেই পরিস্থিতিও আমি কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। আমার এই চ্যানেলে অবশ্যই চোখ রাখলে আপনারা দেখতে পারবেন সেই দৃশ্য, যে আগামী যে বর্ষার সময় যে কি পরিস্থিতি এখানে হতে চলেছে বা কি পরিস্থিতি হয়, সেটা আপনারা মানে না দেখলে, নিজে চোখে না দেখলে আপনারা ভাবতে পারবেন না যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এইখানকার যে আশেপাশের যে মানুষজনেরা কিভাবে যে এখানে বসবাস করছে, এবং মুমূর্ষু রোগী যারা রয়েছেন বিশেষ করে, তারা কিন্তু মানে বিনা চিকিৎসায় বহু মানুষ কিন্তু মরে যাচ্ছে। এখান দিয়ে যে জলে জলপূর্ণ যখন হয়ে যায় ঠিক মতন কিন্তু হসপিটালে পৌঁছাতে পারে না, তার আগেই কিন্তু মানে মাঝপথেই মারা যায়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু এখানকার মানুষদেরকে সারা জীবন বেঁচে থাকতে হচ্ছে। সেই জায়গায় আজকে আমি এসেছি এবং এই জায়গাটা পুরোটা আপনাদের দেখাবো, এই আশেপাশের অঞ্চলটা কীরকম পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তে। তো ওই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো। তো দেখুন মানে চারিদিকে খালি তাকালে একদম ধুধু মরুভূমির মতন লাগছে, কিচ্ছু নেই, শুধু গাছপালা ঘাস এইগুলোই উঠে রয়েছে। কারণ এখানে কেউ বসবাস করার মতন উপায় নেই, এই জায়গায় যে কেউ ঘর বাড়ি বানিয়ে থাকবে তার কিন্তু উপায় নেই। এটা একদম নদীর গর্ভ, কিন্তু মানে এইখানে বসবাস করা ভাবাও যায় না, ভয়ঙ্কর ব্যাপার। এখানে আর কদিন পরে পুরো জলে জলপূর্ণ। রং করার কাজ চলছে, কি রং হচ্ছে নাকি? কদিন পরে কি নৌকা এই পদ্মা নদীতে চলবে? আচ্ছা আচ্ছা, তোমরা কি যাত্রী মানে যাতায়াত করাও আর কি, পারাপার করাও? আচ্ছা আচ্ছা, কত করে পারাপার? পারাপার মানুষ 5 টাকা আপ ডাউন। আচ্ছা, একটা সাইকেল নিয়ে 10 টাকা, একটা বাইক নিয়ে 30 টাকা। আচ্ছা, বাইক নিয়ে 30 টাকা। কতক্ষণ লাগে পারাপার করতে এই নদীটা? একবার হতে পারে কিছু না হলেও 10-15 মিনিট। 15 মিনিট লেগে যায়? 10-12 মিনিট। এই ক কিলোমিটার হবে এই নদীটা পুরো চওড়া? মোটামুটি 6 থেকে 700 মিটার। 700 মিটার মানে 1 কিলোমিটার কাছাকাছি? হ্যাঁ, ওরকম। পুরো ডুবে জলে জল হয়ে যায় না? তখন কি এখানে মাছ ঠাচও চলে আসে প্রচুর? হ্যাঁ, এখানে মাছ ধরে না প্রচুর? এই তো পুরো পদ্মার সাথে কানেকশন, একদম পদ্মাই তো এটা? পদ্মার শাখা নদী, মেন পদ্মা ওই সাইডে অনেকটা দূরে আর কি। এটা পুরো পদ্মার শাখা নদী, তাই এত চওড়া? বাপরে বাপ। এখানে কি প্রতি বছরই জল হয়ে যায়? হ্যাঁ, প্রতি বছরই জল থাকে এখানে। তাই? কোন মাসটা হবে? এই সামনের মাসেই হয়ে যাবে? এই এটা জুন মাস চলছে। জুন মাস চলছে না, ওই মাসে আধা জল ঢুকো মোটামুটি। জুলাই মাসে চলে আসবে?
জুলাই আগস্ট পুরো জলে জল। আগস্ট পুরো জল। মানে দুর্গাপুজোর সময় পুরো জল থাকে? হ্যাঁ, দুর্গাপুজোয় জল থাকে, কালী পুজোয় জল থাকে, প্রচুর জল আর কি। ও, পুরো বন্যার মতন হয়ে যায় না? অনেক জল আর অনেক জল। আপনার এটা যেখানে ঘাট থাকে গাছগুলোর কাছে। আচ্ছা। আর এখান থেকে সেই মাছগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোর মতো। হ্যাঁ, ওখানে। বাহ, ওটা যখন ডুবে যাবে তখন এখান থেকে সেই মসজিদ ওখানে একটা এখান থেকে ওটাও ডুবে যায়? ওখানে যায় নৌকা। বাবা রে বাবা, দূরে, বিশাল ব্যাপার। আর এই ওপর দিক দিয়ে সব গ্রামের বাড়িগুলো রয়েছে এখন না? এখন হলো সব গ্রাম। এরা সব উঠে চলে যায় তো? না না, থাকে, খুব জল হলেও যায়, কিন্তু কিছু কিছু থাকে। মানে জল পুরো ওদের বাড়ি অব্দি চলে যায়, পৌঁছে যায়, কাছাকাছি চলে যায়। বন্যা বেশি হলে জল চলে যাবে না? আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। এখন রং হচ্ছে, নৌকো রং চলছে কাজ। তোমার নামটা যদি বলো। নাম কামাল শেখ। কামাল শেখ, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে পদ্মা নদীর একদম গর্ভে দেখুন সব রং করাকরির কাজ চলছে এই নৌকো, এই যাতায়াতবাহী যে নৌকো। তো এই কাকা যাচ্ছে ওই গ্রামের দিকে, ওনার গ্রাম এই সাইডেই, সেই নির্মলচরের দিকটা। তবুও শুনতে পারলেন যে নির্মলচর কিন্তু অ্যাকচুয়ালি অনেক দূর এখান থেকে, মানে প্রায় 2 ঘন্টা হেঁটে গেলেও নির্মলচরে পৌঁছানো মুশকিল, এত দূর আছে। প্রায় নির্মলচর এখান থেকে তাও 8 কিলোমিটার। 8 কিলোমিটার? 8 কিলোমিটার, 8 কিলোমিটার দূর এইখান থেকে নির্মলচর, মানে ভাবতে পারছেন তো। ওই পুরো এরিয়াটার নামই নির্মলচর অ্যাকচুয়ালি। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি কি নাম? এই যে পদ্মা নদীর যে এই জায়গাটা? চরকেষ্টপুর, হাসানপুর। ও, এই জায়গাটা হচ্ছে চরকেষ্টপুর হাসানপুর। কিন্তু নির্মলচর নামে এই জায়গাটা পুরো এরিয়াটাই মানে পরিচিত আর কি। মানে এই পুরো এরিয়াটা নির্মলচর নামে পরিচিত। হ্যাঁ, নির্মলচরের নামেই কিন্তু এই জায়গাটা ডিক্লেয়ার হয়েছে। যেই আসে নির্মলচর বললে এই জায়গাটা মোটামুটি এই পুরো এরিয়াটাই দেখানো যায়। কিন্তু অ্যাকচুয়ালি যে নির্মলচর অরিজিনাল, সেই জায়গাটায় কিন্তু পৌঁছানো মুশকিল। 8 কিলোমিটার দূর, মানে বাংলাদেশ বর্ডার একদম অরিজিনাল যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর একদম পাড়ে সেই নির্মলচরটা ওখানে অবস্থিত। সেই চর এখন নেইও, জলের তলায় চলে গেছে, পদ্মা নদীর গর্ভে চলে গেছে। তো আমি সেই জায়গায় এসেছি আজকে, আপনাদের এই জায়গাটা পুরো এক্সপ্লোর করে দেখাবো। দেখুন যে মানুষ এক একটা ভারতবর্ষের যে শেষ প্রান্তে যে বর্ডার এরিয়াতে কিভাবে বসবাস করছে, তাদের যে দুর্গম পরিস্থিতি, তাদের যে কি কষ্ট করে তারা জীবনযাপন চালাচ্ছে, তো সেই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। একটা ব্রিজ হওয়ার তো কথা, সেটাই হচ্ছে না কেন? হ্যাঁ, এত বড় একটা জায়গা সত্যি, আর ব্রিজটা হওয়ার কথা, ব্রিজটা হচ্ছে না। লাইন চলে এসেছে, কারেন্ট এসছে, কিন্তু ব্রিজটা এখন হওয়ার কথা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু ব্রিজটা হচ্ছে। ব্রিজ হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো কিন্তু ব্রিজ হওয়ার কাজ চালু হচ্ছে না। এই জন্য এনারা খুব কষ্টের মধ্যে রয়েছে এখানকার মানুষ। আর এখানে তো প্রচুর গ্রাম রয়েছে, তাও অনেক গ্রাম, তো মোটামুটি ধরলেন এই যে 8 কিলোমিটারের মধ্যে সব জায়গাতে গ্রাম, বাড়ি গ্রাম সব আছে। মোটামুটি বুথ আছে তোমার পাইকামারি একটা, তো মানে 8-9টা বুথ আছে। 8-9টা বুথ আছে, তার মানে নিম্বার আছে এখানে 2টো 4টে, মোটামুটি 6-7টা নিম্বার আছে। আচ্ছা আচ্ছা, তাও গ্রাম তাও 30টা গ্রাম হবে? হ্যাঁ, 30টা তো হবেই গ্রাম, 30টার বেশিই হবে। হ্যাঁ, এই পুরো এই 8 কিলোমিটারের মধ্যে, মানে 4-5 কিলোমিটারের মধ্যে প্রায় 30টারও বেশি গ্রাম আছে, শুনতে পারলেন তো। 30টার বেশি গ্রাম রয়েছে। তাদের যাতায়াত ব্যবস্থা, তাদের যে মুমূর্ষু রোগী যে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই যে পরিস্থিতি, এই চরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, আর নাহলে জল যখন জলেমগ্ন হয়ে যায় এই জায়গাটা তখন কিন্তু এই নৌকোর মাধ্যমে নিয়ে যেতে যেতে খুব ভয়াবহ কাণ্ড হয়ে যায় তার মধ্যেই। তো এই হচ্ছে পরিস্থিতি। এই দেখুন কিভাবে এক একটা জায়গায় ভাঙন হয়ে রয়েছে। দেখুন কত স্কুল পড়ুয়া বাচ্চারা সব এই নদীর বুকের ওপর থেকে পুরো হেঁটে হেঁটে কিন্তু একদম তাদের যে যার নিজের বাড়িতে ফিরছে। সেই দূরে গ্রামে কিন্তু এদের এক একজনের বাড়িঘর। কি গরু চড়াতে যাওয়া ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্যার এই নদীর বুকের ওপর থেকে কিন্তু সব গরু বাছুর সব কিছু কিন্তু এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে পারাপার করতে হয় সারা বছর। আর এই যে দেখুন প্রচুর নৌকো কিন্তু এখানে পরপর রয়েছে লাইন দিয়ে, এইগুলো সব পারাপার হবে।
আর 1 মাস পরেই কিন্তু, আর প্রায় 20 থেকে 25 দিন পরেই কিন্তু পুরো এই নদী ডুবে যাবে, পুরো জলে জলমগ্ন। সব সাইকেল নিয়ে যাতায়াত করে। ভাইরা কি এদিকে স্কুল নাকি? এই প্রতিদিন এরকম ভাবে যেতে হয়, তোমাদের যাতায়াত করতে হয়? কত দূর এখানে তোমাদের গ্রাম? ওই টাওয়ারের ওখানে গ্রাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জল যখন পুরো হয়ে যাবে তখন তো তোমাদের আর সাইকেল নিয়ে সম্ভব না? নৌকাতে সাইকেল নিয়ে পারাপার করো। তখন কত নেয় নৌকাতে? যাই হোক, ছাত্রদের পুরো ফ্রি তোমাদের, আর যারা এমনি টিউশনি পড়তে যায় তাদেরও ফ্রি? আচ্ছা বাহ, তাহলে তো খুব ভালো, স্টুডেন্টদের জন্য খুবই ভালো। বাহ, তোমরা কিসে পড়ো? সব এখানে ক্লাস 10 তোমরা? বাহ, ভেরি গুড। চলো ঠিক আছে, খুব ভালো লাগলো। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের বাড়ি কলকাতার সাইডে, শ্যামনগর চেনো? কলকাতায় চেনে না বলছে কাকিমা। এই যে আপনারা যে এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছেন, এটা তো পদ্মা নদীর ওপর থেকে যাচ্ছেন একদম। তো এই নদীটা ক মাস জল থাকে? পুরো 3 মাস পুরো জল থাকে। তখন কি নৌকো করে যাতায়াত করতে হয়? প্রায় বিশাল বড় নদী তো এটা। এখন শুকনো রয়েছে, এই সময় আপনারা হেঁটে যাতায়াত করতে কতক্ষণ লাগে? তাও 1 ঘন্টার কাছাকাছি? আমাদের বাড়ি থেকে 40 মিনিট লাগে। 40 মিনিট লাগে হেঁটে যেতে, এই নদী পার হতে, পুরো হেঁটে পার হতে আর কি। যত দূর দূরান্ত আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এই পুরোটা পুরো জলে জলমগ্ন হয়ে যাবে। আর জাস্ট 25 দিন পরেই পুরো জলে জলমগ্ন হয়ে যাবে। পুরো আষাঢ় মাসের বৃষ্টিতে এই পুরো জলে টইটুম্বুর থাকবে। আর প্রচুর মাছ কিন্তু তখন এখানে পাওয়া যাবে, ইলিশ থেকে শুরু করে প্রচুর মাছ। মানে পদ্মা নদীর যেসব মাছ সব কিন্তু এখানে পাবেন। এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা নদী, তাই এত চওড়া। তার মানে অরিজিনাল যে পদ্মা নদী এর থেকে আরেকটু দূরে রয়েছে, মানে এখান থেকে প্রায় আরও 8 কিলোমিটার দূরে গেলে সেখানে কিন্তু অরিজিনাল পদ্মা নদী আপনারা দেখতে পারবেন। সেই পদ্মা নদী কত চওড়া তাহলে ভাবুন, কতটা ভয়ঙ্কর। দেখুন কি অবস্থা হয়েছে। জাস্ট 2 দিন আগে হালকা বৃষ্টি হয়েছে, তাই এই পরিস্থিতি হয়ে গেছে। দেখুন এইভাবে এই কাদার মধ্যে দিয়ে আমি কিন্তু হেঁটে হেঁটে এখন পুরো গ্রামটা ঘুরবো। ভাবতে পারছেন, এই কাদার মধ্যে হেঁটে হেঁটে এখন গ্রাম ঘুরতে হবে আমাকে। তবে কিন্তু এই ধরনের যে একটা প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল, সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারি না। কষ্ট না করলে এই ধরনের গ্রাম অঞ্চল কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। এই প্রত্যন্ত অঞ্চলগুলো, এই সব জায়গা, যে সকল ইউটিউবাররাই এই সব জায়গায় আসছে, ভিডিও বানাচ্ছে, তাদের কিন্তু সকলেরই খুব কষ্ট করতে হয়, তবেই কিন্তু এইসব জায়গা তারা এক্সপ্লোর করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তো আপনারা প্লিজ, যারাই এই ধরনের ভিডিও তুলে ধরছে আপনাদের কাছে, সবার জন্যই অবশ্যই এইসব ভিডিও যখনই আপনাদের ইউটিউবের মোবাইল স্ক্রিনের ওপরে আসবে, অবশ্যই একবার ভিডিওটি দেখে অন্তত লাইক একটা দিয়ে দেবেন। কেননা প্রচুর কষ্ট করতে হয় এই ধরনের ভিডিও বানাতে গেলে। কারণ এই ধরনের ভিডিও যারাই বানায় প্রচুর কষ্ট করে তারা। আর বিশেষ করে এই রোদ্দুর এবং চরম বৃষ্টির দিনে যদি ভিডিও করতে হয়, তাহলে তো কত কষ্ট করতে হয় সেটা আপনারা হয়তো ভিডিও দেখলে অনেকটাই অনুধাবন করতে পারবেন। এই দেখুন পরিস্থিতি, দেখুন কতটা গভীর। দেখুন এখান থেকে পুরো কিভাবে দেখুন ভাঙন হয়েছে, কতটা গভীর এটা। মানে একতলা বাড়ির। আচ্ছা আচ্ছা, এই পুরো এই সাইডটা না? আর বাংলাদেশ কি ওই সাইডটায়? উত্তরে, এখান দিয়ে সোজা উত্তর দিকে হচ্ছে বাংলাদেশ। আর এই উঁচু যে রাস্তাটা হয়েছে, এর ওপরেও জল চলে আসে বন্যা হলে। বেশি বন্যা হলে এই জমি, এই যে ক্ষেত খামারি সব ডুবে যায়। আর এটা একটু উঁচু রয়েছে আর কি। মেন নদী হচ্ছে এইটা, বিশাল নদী। আমি ওই মাথা থেকে হেঁটে এসেছি, সব মানুষ আসছে, ছোট ছোট দেখতে লাগছে। তো এইটা হচ্ছে উঁচু রাস্তা। এখান থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, ট্রাক্টর চলছে, কাদায় কাদা। কদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আজকে তো প্রচণ্ড রোদ্দুর। এই রোদ্দুরের মধ্যে সবথেকে বেশি কষ্টকর ব্যাপার এই এত বড় চরের মধ্যে দিয়ে হেঁটে যাতায়াত করা। কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু হেঁটে ছাড়া কোনো উপায়ও নেই, ঠিক আছে? আর কতটা নিচে দেখুন, আর এটা কতটা উঁচু এই জায়গাটা। তবু এই জায়গাটা বেশি বন্যা হলে এই জায়গাটা পুরো ডুবে যায়। আপনারা কোথা থেকে আসছেন? ওই পাটটা দিয়ে আর কি। ও, এখানে আপনাদের তো যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন। বলতে সবই তো খারাপ, রাস্তা তো এক বুক করে আছে না কাদা।
এক বুক করে কাদা সামনে। হ্যাঁ, ওরে বাবারে, যাওয়া যাচ্ছে না তো। মানে আপনাদের ওই চটি ছাড়া, খালি পায়ে ছাড়া কোনো উপায় নেই। না, বাপরে বাপ, দেখতে পাচ্ছেন এই যে চাকার অবস্থা দেখুন, কাদায় কাদা। মানে ওই পার থেকে এই পারে না আসলে আপনাদের ব্যবসা বাণিজ্যও হবে না। না, খুব দুর্গম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা চলাফেরা করতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আসুন, রোদ্রের মধ্যে আর দাঁড়াতে হবে না। তো এ দেখুন রাস্তার কি অবস্থা, এই ট্রাক্টর গেছে, দেখুন কি পরিস্থিতি। এখন সবে কয়েকদিন বৃষ্টি হালকা হয়েছিল, তাই এই অবস্থা। তার মানে চরম বৃষ্টি হলে কি পরিস্থিতি হয় এই রাস্তার, খালি ভাবুন একবার যে কিভাবে মানুষ আসা যাওয়া করছে। দেখুন খালি ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এই কি গরুর খাবার নাকি? গরুর খাবার কাটা হলো? তোমাদের তো আরো বৃষ্টি হলে খুব অসুবিধা। হ্যাঁ, অসুবিধা। বাবা, এই কাদার মধ্যে যেতে হয় পুরো, কিছু করার নেই। দেখুন কয়েকটুখানি বাচ্চা ওই দুর্গম সংগ্রামের থেকে কিন্তু মুক্তি পায়নি, দেখছেন কয়েকটুখানি বাচ্চা। আর এদিকে মাঠে কত গোমাতা বিচরণ করছে দেখুন, এই নদীর চরের মধ্যে, একদম নদীর গর্ভে কিন্তু ওরা, দেখতে পাচ্ছেন একদম নদীর গর্ভে। দেখুন প্রচুর ভেড়া রয়েছে, গোমাতা রয়েছে প্রচুর। দেখুন দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি এখন রয়েছি বাংলাদেশ এবং ভারতবর্ষ সীমান্তের যে পদ্মা নদীর একদম গর্ভে নির্মল চর, সেই নির্মল চরে কিন্তু এখন আমি রয়েছি। আর এখানে পরিবেশটা খালি দেখুন, পুরো চারিদিকে সবুজ আর সবুজ। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যেই কিন্তু এই পদ্মা নদীর একদম গর্ভ দিয়ে সব হেঁটে হেঁটে আসছেন এই চর বরাবর, সব যে যার বাড়ির দিকে ফিরছেন। আর এখানে চাচা চাষ করতে গেছিলেন, চাষাবাদ করতে গেছিলেন, ঘাস কাটবেন। আচ্ছা আচ্ছা, তো এই বৃষ্টির মধ্যে ঘাস কাটবেন? ও কি গরুর জন্য নাকি? আপনাদের কি এই নির্মল চরেই বাড়ি? ওই দিকটায় বাড়ি আর কি। আর এই জায়গাটা পুরোটাই তো নির্মল চর নাম নাকি? নির্মল চর হলো ওই দিকটায়। হ্যাঁ, ওই পদ্মার ওই পার, পদ্মার ওই পার প্রায় নির্মল চর। আর এই জায়গাটা তো নির্মল চর নামেই ডিক্লেয়ার করা হয়েছে, মানে অনেকে তো নির্মল চর হিসাবেই জানে। বাইরের লোকেরা তাই জানে, মানে কলকাতা সাইডের লোকেরা তো নির্মল চর হিসাবেই জানে। কিন্তু অ্যাকচুয়ালি এই গ্রামটার নাম কি? চরকৃষ্টপুর। আচ্ছা, গ্রাম ছিল, ধরেন 800-900 ঘরের বসত ছিল। 800-900 ঘরের বসত ছিল। আচ্ছা আচ্ছা। আর এখন আপনাদের নদী বন্যা হয়ে অনেক উঠে গেছে গ্রাম নাকি, ভেসে গেছে পুরো? এখন ভেতর সাইডে সব গ্রামগুলো রয়েছে, আর এদিকে নদীর জল ভরে যাবে কদিনে? ধরেন এই আষাঢ় মাসের মধ্যে এটা ভর্তি হয়ে যাবে। আষাঢ় মাসের মধ্যে ভর্তি হয়ে যাবে পুরো? তখন আর আপনারা কি এখানে চাষবাস কি করতে পারবেন নাকি করতে পারবেন না? চাষবাস এখন তো ধরেন চাষ আবার উঠে গেল, বন্যা নামবে, তখন আবার কলাই ছিটাবো। আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা কি জল উঠে যায় যেখানে এখন দাঁড়িয়ে আছেন? এগুলানে কোনো বছর উঠে, কোনো বছর উঠে না। আচ্ছা, কোনো বছর ওঠে, কোনো বছর ওঠে না। আচ্ছা, এমনি প্রচুর বন্যা হলে তাহলে এইগুলো পুরো ভেসে যাবে? বেশি বন্যা হলে এই ধরেন এত রকম হয় জল এগুলানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আর এই নদীতে পদ্মাতে প্রচুর মাছ তখন চলে আসে নাকি? মাছ ধরা হয় তখন? মাছ ধরে। আপনারা মাছ ধরেন? না, আমরা মাছ মারি না, লোকে মারে না, মাছ ধরে জাল দিয়া কিছু, ওই ধরেন ওই। আচ্ছা আচ্ছা, ডানকুনির ঝোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব দিয়ে মারে। আচ্ছা, এই অঞ্চলটা আপনারা কত বছর ধরে তাও এখানে চাষাবাদ করছেন? মেলা দিন হয়ে গেল, ছোটবেলা থেকেই এইখানে রয়েছেন আপনারা? আচ্ছা, আপনাদের এই চরে বিষধর সাপ ঠাপ আছে নাকি? মানে আপনাদের চোখে পড়েছে কখনো? হ্যাঁ, প্রচুর সাপ চোখে পড়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করুন তাহলে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেকক্ষণ সময় দিলেন। তো এই হচ্ছে, আবার রোদ্দুর উঠে গেল, দেখুন এই বৃষ্টি হচ্ছিল, আবার রোদ্দুর উঠে গেল। কাটেন তাহলে ঘাস, হ্যাঁ আপনার কাজ করেন। তো এই তো কাকার সঙ্গে একটু কথা বলে নিলাম।
তো এই হচ্ছে গ্রামের পরিস্থিতি। দেখুন এখানকার বেশিরভাগ ঘরবাড়িগুলি কিন্তু এরকম পাট কাটি দিয়ে বেড়া দিয়ে বানানো, আর কিছু কিছু পাকা ঘরবাড়ি হয়েছে। এই হচ্ছে মহিষমারি নির্মলচর শিশু শিক্ষা কেন্দ্র, এটি একটি শিশু স্কুল এখানে রয়েছে এই নির্মলচরের মধ্যেই। আর এই পুরো এলাকাটাই কিন্তু নির্মলচর হিসাবেই পরিচিত। দেখুন এই কাকার বাড়ি কত সুন্দর, এখানে এনাদের ঘর বাড়ি দেখুন, এইভাবে এনারা বাড়ি বানিয়ে এখানে থাকেন। দেখুন এই পাট কাটি দিয়ে বেড়া সিস্টেম করা, দেখুন কত সুন্দর। আর এখানে এই যে এই জিনিসগুলো দেখছেন, এইগুলো কলসের মতন বানানো রয়েছে, এইগুলোর মধ্যে ধান রাখা হয়। আসলে এই জায়গায় এই পাট কাটি দিয়ে যেহেতু ঘর বাড়ি বানানো, আর নিচে এই মাটির মেঝে, আর অনেকটা উঁচু করে ভিত করা রয়েছে, এই কারণে কেন এখানে প্রচুর বন্যা হয়, বন্যার সময় প্রচুর জল ওঠে, এই জন্য কিন্তু ভিতগুলো অনেকটা উঁচু করে এখানে করা হয়েছে, যাতে বাড়ির অন্তত ঘরের ভেতরে জল ঢুকতে না পারে। কিন্তু তবুও খুব বেশি বন্যা হলে কিন্তু নিস্তার পায় না এনারা, বর্ষাতে মানে বন্যা থেকে, জলের থেকে কিন্তু নিস্তার পায় না। আর এনাদের এখানে দেখুন এটা থেকে ময়দা বার করা হয় গম পিষে ঘরেই, কত সুন্দর ঘরের মধ্যে এগুলো করেন। আর এখানে এইরকম কলসি প্রচুর বানানো রয়েছে, সব মাটির কলসি এগুলো, আর একটা বড় বড়, কেন এই পুরো গ্রামের মধ্যে এই মাটির কলসি প্রত্যেকেরই ঘরে প্রায় আপনারা পাবেন দেখতে এই গ্রামে আসলে। আর এই একটাই কারণ এই মাটি দিয়ে বানানোর, যে এখানে যেহেতু পাটকাঠি দিয়ে ঘরবাড়ি বানানো বেশিরভাগ, তো এখানে প্রচুর হাওয়া চলে সারা বছর, আর কোনো কারণে আগুন ঠাগুন লেগে যাওয়ার চান্স বেশি থাকে, কারণ এর আগে এখানে দাবানলের মতন পুরো আগুন ধরে গেছিলো একদম পুরো এই গ্রামে। তো সেই সময় পুরো অনেক বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আগুনে। তো সেই কারণে এই রকম মাটির কলসিগুলো বানানোতে এর ভেতরে কোনো যে ধানগুলো মজুত করে রাখা হয়, সেই ধানগুলো যাতে নষ্ট না হয়ে যায়, অন্তত আগুন লেগে গেলে এইগুলো বেঁচে যায়। তো এই কারণেই এই রকম বানানো রয়েছে। এবং এর মধ্যে যে শুধু ধানই রাখে তা কিন্তু নয়, ঘরের অনেক দরকারি জিনিসপত্রও কিন্তু এর মধ্যে রাখা হয়, যেমন লেপ তোষক, অনেকে অনেক কিছু কিন্তু এর মধ্যে রেখে দেয়, তাই তো কাকা? হ্যাঁ। আর এই যে ওনাদের এই যে ঘর, এখানে দেখুন একটি ফ্যান লাগানো রয়েছে, এইটা একটা বারান্দার মতন বেশ বড়, এখানে কিন্তু বেশ খুব সুন্দর, এখানে ঘুমানো যায়, হাওয়া প্রচুর আছে, পাখা বেশিরভাগ সময় চালাতেও হয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুব সুন্দর কিন্তু দেখুন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানকার এক একটি বাড়িঘর। তো চলুন আমরা আস্তে আস্তে এবারে এই চরের থেকে বেরিয়ে যাব, মানে অনেকক্ষণ মোটামুটি চরে কাটালাম, তো এবার এই চর থেকে আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এবারে আপনাদের একটু বলে দিই যে আপনারা যারা আমার এই ভিডিও দেখে এই চরে আসতে চাইছেন, তারা কিভাবে এখানে পৌঁছাতে পারবেন। আপনারা যারা কলকাতার সাইড দিয়ে আসছেন বা যেখান থেকেই আসছেন, লালগোলার ঠিক 2টো স্টেশন আগে ভগবানগোলা রেলওয়ে স্টেশনে এসে আপনাদের নামতে হবে, এবং ভগবানগোলা রেলওয়ে স্টেশনের ঠিক 1 নম্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আপনারা অটো কিংবা একটি টোটো ধরে 30 টাকার বিনিময়ে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত আখরিগঞ্জ বলে একটি জায়গা রয়েছে, সেই আখরিগঞ্জের সেই মোড়ে এসে আপনাদের নামতে হবে, এবং সেইখান থেকে আপনাদের এই চরের উদ্দেশ্যে হেঁটে আসতে হবে। তো আখরিগঞ্জ থেকে আপনাদের জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন পায়ে হেঁটে এসে শিবনগর ঘাটে আসতে হবে, মানে পদ্মা নদীর যে ঘাট, শিবনগর ঘাট, মানে সেখান থেকে আর কোনো গাড়ি ঘোড়া নেই, সেখান থেকে আপনাদের হেঁটে আসতে হবে। মোটামুটি 1-1.5 কিলোমিটারের মতন রাস্তা আপনাদের হেঁটে তবেই কিন্তু এই চরে আপনারা উঠতে পারবেন, একদম এই পদ্মা নদীর গর্ভের ওপর থেকে আপনাদের হেঁটে যেতে হবে এমনি সময়। আর যদি আপনারা আষাঢ় মাসে আসেন, তখন তো পুরো বর্ষা পড়ে যাচ্ছে, আর সেই আষাঢ় মাসের বর্ষার সময় এই পদ্মা নদীর পুরো জলে জলমগ্ন হয়ে যায়। তো সেই সময় আপনাদের সেই ওই আখরিগঞ্জ যেখানে আপনারা নামবেন, সেখান থেকে কিন্তু মানে আখরিগঞ্জের ওই কাছাকাছি নৌকো ঘাট তখন করা হবে। তো সেই নৌকো ঘাট থেকে আপনাদের নৌকো ধরে পারাপার হতে হবে এই চরে আসতে গেলে। তো বন্ধুরা,
এই ছিল আমাদের ভারত বাংলাদেশ সীমান্তের একদম শেষ গ্রাম, যেটি অবস্থিত এই পদ্মা নদীর একদম বুকে। আজকের এই সুন্দর নির্মল চরের যে গ্রাম্য পরিবেশের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ জানতে পারে এই ধরনের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষজন কিভাবে বসবাস করছে এখনকার যুগে দাঁড়িয়ে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও এ ধরনের অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।